প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। দেখ, এই ভার্সিটির একটা হিরো, সে হৃদয়। তুই আসিস না এর মাঝে। আমি কি একবারও বলেছি যে আমি হিরো? যে কাজ করছিস তা নিজেকে হিরো মনে করে গাধারও করে এমন বোকামি, বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে, তবে আমি হিরো না। হিরো না তো ভালো, নিজেকে কখনো হিরো ভাবে চিন্তাও করিস না। ক্লাসমেট ক্লাসমেট হয়েই থাক, নিজের মতো চল। নিজের মতো চলছি, দেখি তোদের হাত ধরতে পেরেছি। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার শরীরে রাগ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, তবুও এখনো কিছু করছে না। ও বুঝেছি। সামনের ছেলেটা রাফসানের গালে আস্তে আস্তে চড় দিয়ে বলল, বলেই ওরা চলে গেল রাফসানের সামনে থেকে। রাফসানও ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসলো। সন্ধ্যার মৃদু আলো পড়ছে ছাদের ফুলগুলোর উপর। মিম ছাদে এসে গাছগুলোকে পানি দিচ্ছে আর চোখে তাকাচ্ছে রাফসানদের ছাদে। রাফসান আসবে নাকি, মন খারাপ হয়ে আছে মিমের। ছাদ থেকে চলে যাচ্ছে মিম, আবার কেন যেন মনে হলো ছাদে একবার গিয়ে দেখা যাক। মিম আবারও ছাদে আসলো, চমকিয়ে তাকিয়ে আছে ফুল গাছের দিকে। ফুল গাছগুলোর সামনে ছায়ার মতো দাঁড়িয়ে ফুলগুলোতে যত্ন সহকারে হাত বুলাচ্ছে রাফসান। ফাজলামো বুদ্ধি এঁটেছে মিমের মাথায়। চোর চোর বলে সামান্য জোরে চিৎকার দিয়ে ওঠে মিম। লাফিয়ে উঠে পিছনে সরতেই বসে পড়ে রাফসান। শব্দ করে হেসে উঠল মিম, মুখে হাত দিয়েও হাসি থামাতে পারছিল না মিম। রাফসান তাকিয়ে আছে মিমের বাঁকা ঠোঁটের হাসির দিকে। মধুমাখা হাসি, মুক্ত ঝরছে ওর হাসির সাথে। টোল পড়া মিমের মুখের সৌন্দর্য সবকিছু ঠোঁটের নিচের তিলটা কেড়ে নিয়েছে। ঢিসকিয়াও করে বুলেটের মতো রাফসানের হৃদয় ফুটো হয়ে গেছে ওর বাঁকা ঠোঁটের হাসিতে। কে যেন বলেছিল, মানুষ প্রেমে পড়ে মুহূর্তেই, কিন্তু সেই প্রেম ভুলতে বছর চলে যায়। একজনের বেদনায় থাকতে দ্বিতীয় কারোর প্রেমে পড়লে প্রথম বেদনার মুহূর্তগুলো এক একটা মুহূর্ত মনে হয়। খুব সুখেই কেটেছে দিনগুলো। অবাক নয়নে তাকিয়ে আছে রাফসান মিমের চোখের দিকে। মায়া ঘেরা চোখ দুটো মিথ্যে বলছে না, ভাবছে রাফসান। আমি কি ওকে বলতে পারবো মনের কথা? বলতে পারবো কি ওকে ভালোবেসে ফেলেছি? না, যেদিন ও বুঝবে সেদিন বলবো। ততদিন ওকে নীরবেই ভালোবাসবো। এই যে মিস্টার, আমার ফুল চুরি করতে এসেছিলেন কেন? এখন পিটানি দেব ফুল চুরির অপরাধ। মিমের কথায় কল্পনায় ছেদ পড়ল রাফসানের। মাথা নাড়িয়ে উত্তর দিল, আমি ফুল চুরি করিনি, ফুল গাছেই মানাই। গাছের মাঝেই তার সৌন্দর্য বিরাজমান থাকে। তাকে ছিঁড়ে হাতে নিলে সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আরও এক জায়গায় ফুল মানায়, খুব বেশি মানায়। বাহ, চোরের মুখে বড় কথা। তা আরেক জায়গা কোথায় সেটা শুনি। এই যে দেখুন, আমি চোর না। ভালো লাগছিল ফুলগুলো, তাই ফুলের সুবাস নিচ্ছিলাম। তার মানে এই নয় যে আমি চুরি করতে এসেছি। কিছু সুবাস দূর থেকেই না, কাছে আসলে নষ্ট হয়ে যায়, বুঝেছো? এখন তোমাদের ছাদে যাও, এই ছাদে তোমার কোনো কাজ নেই। রাফসান কিছু বলল না, পিছু ফিরে ওদের ছাদে চলে যাচ্ছে। মিমের ইচ্ছে ছিল পিছন থেকে ডাক দিয়ে বাধা দিতে, থেকে যেতে বলবে ভাবছিল ওদের ছাদে। কিন্তু কিছু সময় চাইলেও পিছু ডাকা যায় না, দূরে যেতে দিতে হয়, দূর থেকেই দেখতে হয়। রাফসান ওদের ছাদে চলে এসে রেলিং ধরে দাঁড়িয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এতটা দূর থেকে সুবাস নিলে হয়তো কিছু হবে না আপনার। তা হবে কেন? তুমি এখান থেকে সুবাস নিতে পারো। হ্যাঁ, ফুলের দ্বিতীয় সৌন্দর্যের স্থান হলো মায়াবতীর কমল কালো চুলের খোপায়। তখন ফুলের সাথে মায়াবতীর সৌন্দর্যও বৃদ্ধি পায়। আপনার মায়াবতীর খোপায় দিয়েছেন কখনো? মিমের কথা শুনে রাফসানের মুখটা ছোট হয়ে গেছে। নরম সুরে বলল, মায়াবতীর আড়ালে এক নাগিনকে পড়িয়েছিলাম। তারপর তারপর সব মেয়েরা যা করে তাই করলো, বিশ্বাসঘাতী। ওই ওই, সব মেয়েরা মানে? তোমার মুখে সেলাই করে দিব বলে দিলাম, আবার উল্টো পাল্টা কিছু বললে। সব মেয়েরা বিশ্বাসঘাতী কি করলো? পিটানি খাইছেন? আপনারা বুঝি ধোয়া তুলসী পাতা, কিছু বোঝেন না। ন্যাকা, আসলে আপনাদের জন্যও এমন হয়। আর শোনো,
সব মেয়েরা এক না, বুঝেছো? মিমের কথায় বোঝা যায় মিম রেগে গেছে এই কথাটাতে। রাগলে মিমকে সত্যি একটা মায়াবতীর মতো দেখায়, পিচ্চি মায়াবতীর মতো। সরি মিম। ছোট্ট করে সরি বলে রাফসান চলে যাচ্ছিল বাসায়। পিছন থেকে মিম ডাক দিয়ে বলল, এই যে মিস্টার আফশান, রাতে ছাদে অপেক্ষা করব গান শোনার জন্য। আসবে কিন্তু, না হলে তোমার বাসায় গিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাব গান শোনার জন্য। মুচকি হাসি হেসে সম্মতি জানালো। জানিয়েই রাফসান ছাদ থেকে নেমে যাচ্ছে, আর মিম আনন্দিত হয়ে ছাদে বসেই দুহাত বাঁকিয়ে নাচতে শুরু করলো। রাত তখন 9:30 বাজে। রাফসান ছাদে এসে দেখে মিম ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মৃদু বাতাসে উঠছে ওর খোলা চুলগুলো। মুগ্ধ হয়ে দেখছে রাফসান। চুপ করে লুকিয়ে বসে আছে রাফসান, লুকিয়ে দেখছে মিমকে, আর মুচকি হাসি হাসছে। প্রায় অনেকক্ষণ আড়াল থেকে দেখে রাফসান সামনে চলে গেল মিমের। মিম ওদের ছাদে, রাফসান নিজেদের ছাদে। একটু সময় কথা বলল, হাসি খুশি দুজনেই। রাতভর গান আড্ডায় চলে যায় সময়। এমনই কেটে যায় কিছুদিন। রাফসান আর মিম দুজনের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। একে অপরকে তুমি করে বলা, ফোন দিয়ে বিরক্ত করা, ভার্সিটির সবাইকে চমকিয়ে দিয়ে মাঠে বসে আড্ডা দেওয়া, ফুচকা খাওয়া, সবই যেন কল্পনার মতো, স্বপ্নের মতো চলছিল দিনগুলো ওদের। মিম ও রাফসান দুজন দুজনকেই পছন্দ করে, শুধু কারো মুখ ফুটে বলার সাহস হয়নি এখনও। ওদের আনন্দের দিনগুলোর মাঝে দেওয়াল হয়ে সৃষ্টি হয় হৃদয়ের। সুস্থ হয়েই ভার্সিটির আঙিনায় এসেই আবার তার দাপট শুরু। পুরো ক্যাম্পাসে রাজ করছে ও। আজ সকালবেলা মিম রাফসানকে ফোন দেয় ভার্সিটি যাবার জন্য। আফশান, কোথায় তুমি? যাবে না? সরি মিম, আমি একটু কক্সবাজারে চলে এসেছি। হঠাৎ করে ভাইয়া ভাবি নিচে আসছে, এখানে তোমাকে ফোন করার সময়ই পাইনি। বাহ, ভালো তো, খুব ভালো। যাও যাও, মজা করো, ঘোরো ফেরো। আমাকে কেন বলবে? আমি তোমার কে হই, তাই না, যে আমাকে বলবে যে তুমি কোথায় যাচ্ছ, কি করছো? এসব বলবা কেন? যাও যাও, মজা করো। সমুদ্রের পাড়ে ঘুরতে আসা মেয়েদের সাথে ট্যাঙ্কি মারো, তাতে আমার কি? যাও যাও, কথা বলবে না, একদম না। রাফসান বুঝতে পারে অভিমান জমেছে ওর, না বলে চলে গেছে তাই। এই, তুমি কি রাগ করেছো? আচ্ছা বাবা, আমি তাহলে বিকেলে চলে আসছি, হবে এবার? আরে রাগ করবো কেন? যাও, মজা করো। আগে বললে আমি হয়তো যেতে পারতাম, ব্যাড লাক। আচ্ছা, তুমি আনন্দ করো, বাই। বলেই একরাশ হতাশা নিয়ে ফোন কেটে দেয় মিম। সামনে একটা রিক্সা ডেকে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায় মিম। ভার্সিটিতে মিমের জন্য অপেক্ষা করছে বিরক্তিকর মানুষগুলো। গেট দিয়ে ঢুকতেই হৃদয় মিমের হাতটা ধরে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগলো, আমি বলছি না তুমি শুধু আমার। তারপর ও অন্য ছেলের সাথে এত মেলামেশা কেন? তুমি শুধু আমার। দেখো হৃদয়, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সো এসব বলার তোমার কোনো অধিকার নেই। আমার ইচ্ছা মতো আমি চলবো, আর যার সাথে খুশি তার সাথে মেলামেশা করব, তাতে তোমার কি? আমার অনেক কিছু। আমি তোমাকে ভালোবাসি, বোঝো না কেন তুমি? কি করলে বুঝবে তুমি বলো? আমি তো তোমাকে ভালোবাসি না, হাত ছাড়ো, ব্যথা লাগছে। না, হাত ছাড়বো না, ব্যথা পাও তুমি। তোমাকে ব্যথা বা সুখ দেওয়ার অধিকার শুধু আমারই আছে, কারো না। দেখো হৃদয়, বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আর সবাই দেখছে। কিছুই বেশি হয়নি মিম, তুমি জান ভার্সিটি সবাই চেয়ে থাকবে, মুখ ফুটে কেউ কখনো কিছু বলতে পারবে না। যে বলবে তার জিভ ছিঁড়ে ফেলবো। আমি অফিস রুমে তোমার নামে বিচার দিব। অফিস রুম? যাও, দাও বিচার দাও। প্লিজ হৃদয়, আমার থেকে দূরে যাও, এমন করলে পুলিশে কমপ্লেন করব। মিম, তুমি এত বোকা আগে জানিনি। ভার্সিটির সব মেয়ের থেকে তুমি ডিফারেন্ট, তাই তোমাকে ভালো লাগে। আর তোমার মুখে বোকা বোকা কথা শুনে হাসি পায় আমার। যাই হোক, ভালোবাসি। বলেই নোংরা হাসি হেসে হৃদয় মিমের হাত ছেড়ে দিয়ে ভার্সিটির গেট দিয়ে বাহিরে বের হয়ে যায়। মিমের চোখের কোণে জল এসে ভিড় করেছে।
ক্যাম্পাসের এক কোণে বসে আছে মিম। ঈশিতা এসে মিমকে বোঝাচ্ছে। মিম, হৃদয়ের কথাই মন খারাপ করিস না। হৃদয় একটা বদমাস ছেলে, ওর থেকে কিচ্ছু হবে না। একদিন ঠিক ওকে সায়স্তা করার জন্য কেউ একজন অবশ্যই আসবে। নিজেকে হিরো মনে করে, তাই না? দেখিস, ওর থেকেও বড় ভিলেন আসবে তোর জীবনে। ভিলেন শব্দটা শুনতেই মিম খিটখিট করে হেসে দিয়ে বলে, ভিলেন? রাফুর মধ্যে ভিলেনের ছিটি ফোটাও নেই। ও তো একটা তেলা পোকা, ওকে কেউ ভয় পায়? রাফু! মিম মুচকি হাসি দিয়ে বলল, রাফু ওকে ভালোবাসে, ওর মনের কথা বুঝতে পারি না, কখনোই না। কি বলিস এইসব? যদি হৃদয় জানতে পারে তাহলে কি হবে? কি হবে? কিছুই না, ওকে ভয় পাই না আমি। ভয় না, ওরা দুষ্টু লোক, যে কোনো সময় কোনো কিছু করে ফেলতে পারে, তাই বলছিলাম। ঈশিতার কথায় মিম ভাবুক হয়ে পড়েছে। ঈশিতা ঠিকই বলেছে, হৃদয় মানুষ ভালো না। যদি কিছু করে ফেলে রাফসানের তাহলে কি হবে? বুঝতে পারছে না মিম কি করবে এখন। মন খারাপ হয়ে গেছে মুহূর্তেই। ঈশিতা বুঝতে পারে মিমের মনের অবস্থা। মিমের কাঁধে হাত রেখে একটু ভরসা দেওয়ার চেষ্টা করছে। ভালো লাগছে না মিমের, তাই বেরিয়ে আসলো ক্যাম্পাস ছেড়ে। যেখানে যার ভয় সেখানে সে আঠার মতো লেগে থাকবেই। হৃদয়ের জন্য ক্যাম্পাস ছেড়ে বাহিরে বের হয়ে বাসায় যাচ্ছে মিম। হৃদয় ওর বন্ধুদের নিয়ে বাইকে করে মিমের রিকশার সামনে পিছে ঘেরাও করে চলছে। মিমের বুকের মাঝে ধকধকানি বৃদ্ধি পাচ্ছে। যত হৃদয়কে দেখছে মিমের তত ভয় হচ্ছে এখন। রিকশা থামিয়ে হৃদয় মিমকে রিকশা থেকে হাত ধরে নামিয়ে আনে। এনেই হৃদয় বলে, হে সুইটহার্ট, তুমি রিক্সায় করে যাচ্ছ? কামান মিম, আমার বাইক আছে, গাড়ি আছে, যাতে চাইবে তাতেই তোমাকে বাসায় পৌঁছে দিতে পারবো। আর তুমি কি না সামান্য রিক্সায় চলছো? দেখো হৃদয়, তোমার গাড়ি থাকুক বা উড়োজাহাজ থাকুক, তাতে আমার কি? এসব তুমি আমাকে কেন বলছো? আর আমার পথ ছাড়ো, বাসায় যেতে হবে আমার। আমি কি তোমায় আটকে রাখছি নাকি? যাও বাসায়, কে বারণ করলো? তবে রিক্সায় যেতে পারবে না। আর হ্যাঁ, তোমাকে ঘরের বউ বানাবো, তাই তোমার এসব শোনার অধিকার আছে। বলেই হৃদয় মিমের হাত ধরার চেষ্টা করছে। মিম সরিয়ে নিয়েছে ওর হাত। হৃদয় সামান্য হলেও অপমানিত হয়েছে, কিন্তু তাতে তার কিছু আসে যায় না। হাত মুষ্টিবদ্ধ করে ফিরিয়ে নিয়ে আসে হৃদয়। মিম বলতে শুরু করে, দেখো হৃদয়, আমার বয়ফ্রেন্ড আছে, আর তোমাকে আমার পছন্দ না। তুমি আমার সাথে এমন করবা না, বিরক্ত লাগছে। ডার্লিং, তুমি এমন বললে হবে নাকি? বিরক্ত থেকেই তো প্রেম হয়, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ছি, তোমার লজ্জা নেই একটা মেয়েকে এসব বলতে? মুখে বাঁধে না তোমার? দেখো, এসব বলে লাভ হবে না। আমি আমার কথায় অটুট থাকবো। আমিও জোর করতে জানি। যা চাই তা না পেলে করে নেই, না হলে শেষ করে দিই। বুঝতেই পারছো, তুমি রাজি হলে থাকবে রাজধানী হয়ে। আর যাও, বাসায় যাও। আর আর কি শুনি? হুমকি দিচ্ছ আমাকে? তোমার হুমকিতে ভয় পাই না আমি। না, হুমকি না, শুধু সাবধান করে দিয়েছি। হসপিটালে থাকা সময়ে শুনেছি একটা ছেলের খুব কাছে চলে এসেছো। তাকে খুঁজছি, তাকে শেষ করলেই তোমার আমার কাছে আসতে হবে। হোয়াট? আর ইউ ম্যাড? রাফসান কি করেছে তোমার? তুমি ওর ক্ষতি করবে কেন? প্লিজ, ওর কিছু করো না। ও এসবের কিছু জানে না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও, ওর নাম ভুলেই গিয়েছিলাম। বেশ তো, নামটা মনে করিয়ে দিলে। আচ্ছা, তুমি বাসায় যাও, তোমার বয়ফ্রেন্ডের খোঁজ নাও। কক্সবাজারে ওর আনন্দ কেমন হচ্ছে। আনন্দ করুক, আজ তো ওর শেষ দিন। বলেই হৃদয় সানগ্লাসটা চোখে দিয়ে মিমের দিকে তাকিয়ে মুচকি হাসি হাসল। মিম অবাক চোখে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। হৃদয় চলে যাচ্ছে, বুক ফেটে কান্না বের হচ্ছে মিমের। চিৎকার দিয়ে হৃদয়কে বলতে ইচ্ছে করছে, তুই মানুষ না, অমানুষ। তুই কখনো সুখী হবি না। চাইলেও এটা বলতে পারবে না মিম। ছলছল করছে মিমের চোখ। বাধা অতিক্রম করে ফেলেছে। নাকের জলে চোখের জলে এক করে ফেলেছে মিম কান্না করতে করতে। রাস্তা দিয়ে হাঁটছে আর কান্না করছে। কথাটুকু পর্যন্ত বলতে পারছে না মিম। মোবাইল বের করে রাফসানকে ফোন দিল।
রিং হচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছে না রাফসান। মিমের টেনশন আরও বেড়ে গেল। একের পর এক ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছে না রাফসান। মিমের বুকের মাঝের ধুকধুকানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বুক চিরে শব্দগুলো বাহিরে বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু পারছে না। কোনোভাবে বাসায় পৌঁছে রুমের দরজা আটকিয়ে দিয়েই কান্নায় ভেঙে পড়ে মিম। বুঝতে পারে না রাফসানের কি হয়েছে, একটু খোঁজও নিতে পারছে না ওর। হৃদয় রাফসানের কিছু করেনি তো? রাফসানের কোনো বিপদ হয়নি তো? এগুলো ভাবতে ভাবতে মিমের মাথা ব্যথা শুরু হচ্ছে। অন্যদিকে রাফসান ভাইয়া ভাবির সাথে সমুদ্রের তীরে মজা করছে। ভুল করে রুমে ফোন রেখে চলে গেছিল। সমুদ্রের তীরে শামুক কুড়োনো সমুদ্রের নোনা জলে গোসল করে অনেকটা সময় পর রুমে ফিরে ফ্রেশ হয়ে বাহির হয়ে মোবাইল হাতে নিতেই দেখে মিমের ৯৯টারও বেশি ফোন। রাফসান চমকিয়ে যায়। মিমের কিছু হয়নি তো? এতগুলো ফোন কেন দিল? ভাবতে পারছে না রাফসান। তাড়াতাড়ি করে ফোন ব্যাক করে রাফসান। ঘুমন্ত মিম ফোনের রিংটোনে জেগে ওঠে। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে রাফসান বলে উঠল, হে মিম, সরি, আসলে ফোন রুমের মধ্যে ছিল, তাই তোমার ফোন রিসিভ করতে পারিনি। মিম ফোনটা কানের কাছে রেখে স্তব্ধ হয়ে আছে। চোখ দুটি থেকে অজস্র জল গড়িয়ে পড়ছে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল মিম, এই তুমি ক্রসবাজার থেকে দূরে কোথাও চলে যাও, এমন কোথাও যাও যেন কেউ তোমাকে খুঁজে না পায়। মিম কান্না করছে বুঝতে পারে রাফসান। কিছু একটা হয়েছে অবশ্যই, না হলে এমনভাবে কান্না করে এমন কথা বলতো না মিম। মনের মাঝেই অজান্তে ধুপ করে শব্দ করে উঠল। এই মিম, কান্না করছে কেন? কি হয়েছে বলো? কোনো প্রবলেম হয়েছে ঢাকাতে? প্লিজ রাফসান, কোনো প্রশ্ন করো না। কেউ চাইছে তোমাকে মেরে ফেলতে। প্লিজ রাফসান, তুমি চলে যাও। ওরা খোঁজ পেয়েছে তুমি ক্রসবাজারেই আছো। আহ, কি হয়েছে বলবা তো? না বললে বুঝবো কিভাবে? আজ তোমাদের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, তখন কিছু লোক তোমার ছবি হাতে নিয়ে এসে রহিম চাচাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। চাচা কিছুতেই বলতে চায়নি। তখনই তারা চাচার মাথায় বন্দুক ঠেকিয়ে সব কিছু জেনে নিয়েছে। আমার না খুব ভয় করছে, তুমি ওখান থেকে চলে যাও প্লিজ। জেনে শুনেই মিম মিথ্যে কথা বলল। হৃদয়ের কথা বলা যাবে না, তাই মিথ্যে বলল রাফসানের কাছে। মিম ফোনের ওপাশে। রাফসান চুপ হয়ে আছে। ভাবছে রাফসান। পুরনো কোনো শত্রু নাকি? ঠিক তখনই রাফসান যেই হোটেলের রুমে উঠেছে সেটা ভেঙে কিছু লোক ভিতরে চলে আসে। রাফসান বলে ওঠে, কে কে কে- কে আপনারা? এখানে কি চাই? তারপরই বিকট এক গুলির শব্দে রাফসানের হাত থেকে মোবাইলটা ফ্লোরে পড়ে যায়। টুপটুপ করে ফোনের উপরে রক্ত জমাট বাঁধছে। ফোনের ওপাশ থেকে মিম, হ্যালো হ্যালো রাফসান, কি হলো? কে এসেছে? কিছু বলো, কি শব্দ হয়েছে? কল তখনও ডিসকানেক্ট হয়নি। রাফসানের পাশে নিস্তব্ধতা ছেয়ে গেছে। একদম চুপ, কারো কোনো সাড়া শব্দ নেই। মিম কান্না করে দিয়েছে। বলছে, সব কিছু আমার জন্যই হয়েছে। আজ আমি ওর সাথে কথা না বললে এমন কিছুই হতো না। রাফসান আমার মনের কথাটাও শুনতে চাইলে না। এতটা স্বার্থপর তুমি, আমাকে একা রেখে চলে গেলে। মিমের ফোনে রিং হচ্ছে, রিসিভ করছে না ও। কান্নায় মগ্ন মিম। কয়েকবার রিং হয়েছে। বিরক্ত হয়ে মিম যখন ফোনটা ভেঙে ফেলতে চেষ্টা করে তখনই দেখে রাফসানের নাম্বার থেকে ফোন আসছে। ধুক করে ওর বুকের মাঝে একটা আওয়াজ শুধু হয়। বুঝতে পারে না কিসের আওয়াজ সেটা, শুধু বৃদ্ধিই পাচ্ছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কাঁপা ঠোঁটে বলে উঠল, রাফসান। রাফসান নামটা নিতেই যেন মিমের শরীরে একটা শীতল শিহরণ বয়ে গেছে। কান্না করে দিয়েছে মিম। কথা বলতে পারছিল না মিম। বুঝেছে রাফসানের কিছু হয়নি। ফোনের ওপাশ থেকে রাফসান বলে উঠল, ওই, তোমার কি হয়েছে বলো তো? আরে বাবা, ভয় পেয়েছো নাকি? আমার কিছু হয়নি তো।
ইলেকট্রিসিটিতে একটু প্রবলেম ছিল। মিম কথা বলতে পারছে না। রাফসান বাই বলে ফোন কেটে দেয়। বুঝতে পারে রাফসান। ওর নিঃশ্বাসের শব্দ গুনছে মিম। বুঝতে চাইছে রাফসান তার কাছে কি মিথ্যে বলেছে, তাই বুঝতে দেওয়া যাবে না মিমকে। ফোনটা রেখে আদনানকে বলল, এরা কারা? কেনই বা আমাকে মারতে এসেছে? বাংলাদেশে এরা কেন? তোরা খোঁজ নে, আমার ঢাকা যাওয়া অতি প্রয়োজন। আচ্ছা ঢাকায় যাবি যা, তোকে নিয়ে আমাদের ভয় নেই, তুই একাই একটা গ্যাং। কিন্তু আমাদের চিন্তা তোর ভাইয়া আর ভাবিকে নিয়ে। এখন তোর উপর জীবন নেওয়ার হামলা হয়েছে, তারা স্তূপে জড়ালে তাদেরও ক্ষতি হতে পারে। চিন্তা করিস না, ভাইয়া ভাবি এখান থেকে ঢাকা নয়, অস্ট্রেলিয়া যাচ্ছে। যতদিন আমার সমস্যা ঠিক হচ্ছে না, ভাইয়া ভাবিকে দেশে আসতে দেওয়া যাবে না। আচ্ছা তুই যা ভালো মনে করিস। রাফসান মুচকি হাসি হাসল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হেসে বেরিয়ে পড়ল ওর ব্যাকপ্যাক নিয়ে। অনলাইনে ঢাকার বাসের টিকিট বুকিং করে গাড়িতে উঠে রাফসান ভাইয়ার কাছে ফোন দিল। ভাইয়া, তোমাকে যা বলছি শোনো, দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না, একদম সহ্য হবে না। আরে হয়েছে কি বলবি তো? তুই কি রুমে আছিস? তাহলে আমরা রুমে আসছি। আরে শোনো আগে। আচ্ছা বল। ভাবির সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম কক্সবাজারে এসেছো, তাও দুদিনের জন্য। কিন্তু এটা হবে না, এখান থেকে সোজা তোমরা অস্ট্রেলিয়া যাচ্ছ। আমার ফ্রেন্ড আদনান অ্যান্ড প্রিন্স তোমাদের অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তোমরা যদি বারণ করো তাহলে বেঁধে নিয়ে যাব। তুমি তো জানো ওরা কতটা ডেঞ্জারাস। আর হ্যাঁ, আমি ঢাকায় ফিরছি, তোমরা এখান থেকে চলে যেও। ভালো থাকবে, ওখানে চাচা চাচি সব ব্যবস্থা করে দিবে। রাফসানের ভাইয়া হাঁ করে রাফসানের কথা শুনছে। কি বলবে? ছোট হলেও রাফসানের কথা ফেলতে পারবে না। কিছু বলার আগেই রাফসান ফোন কেটে দেয়। এই শুনেছ, রুমে চলো, অনেক কাজ আছে। কেন? কি করতে হবে? রুমে ফাজলামো একদম না, বুঝেছেন? কে করবে ফাজলামো? তোমার দেবর আমাদের জন্য তো কাজ বাড়িয়েই যাচ্ছে। রাফসান আবার কি করলো? হানিমুনে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে তোমার দেবর। কি? সিরিয়াসলি? নাকি ফাজলামো করছো? খাদিজা অবাক হয়ে আবিরকে প্রশ্ন করছে। আবির কি বলবে বুঝতে পারছে না, কিন্তু খাদিজার লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে ঠিকই লজ্জা পাচ্ছে। কিছু না বলেই আবির খাদিজাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যাচ্ছে আর বলছে, চলো হারিয়ে যাই এক অচেনায়, যেখানে শুধু তুমিই আর আমি। খাদিজা কিছু বলছে না, শুধু আবিরের বুকে মাথা দিয়ে পরম সুখে হারিয়ে যাচ্ছে। রাফসান ঢাকার গাড়িতে উঠে মাথা হেলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছে। মিম ফোন দিচ্ছে রাফসানকে, রিসিভ করছে না। কয়েকবার ফোনে রিং হওয়ার পরে মিমের কাছে অটো মেসেজ চলে গেল। দুঃখিত, আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হয়ে ফোন দিচ্ছি। মিম মেসেজে চোখ বুলিয়ে উদাস মনে খাটের কর্নারে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে। হৃদয় তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, মন ভরে হাসছে আর ওর বন্ধুদের বলছে, মিম শুধু আমার, ওকে পেতে আমার যা করা লাগে সব করব, কাউকে মার্ডার করা লাগলেও করব। বলছে আর পৈশাচিক হাসি হাসছে। দোস্ত, সত্যি কাউকে খুন করে ফেলবি একটা মেয়ের জন্য? অবাক হয়ে তাকিয়ে আছে বাকি বন্ধুরা। হৃদয় সত্যি একটা হৃদয়হীন মানুষ। নাম যেমন তেমন কোনো কাজ নেই, সব কিছুতেই ওর নিষ্ঠুর হৃদয় সায় দেয়। কাজটা যত খারাপ, সেই কাজটা করতে ও খুব আনন্দ পায়। কি হলো হৃদয়, উত্তর দিসনি তো? হ্যাঁ করব তো, অবশ্যই করব। ওই মিম প্রথম মেয়ে যে আমার শরীরে হাত দেওয়ার মতো অপরাধ করেছে। চাওয়ার সাথে সাথে মেয়েদের শরীর ভোগ করতে পারি, আর ওই মিম আমাকে রিজেক্ট করছে। বলেই আবার পৈশাচিক হাসি হাসছে, সাথে ওর বন্ধুরাও। সময় কখন যে চলে যায় কেউ বুঝতেই পারে না। হঠাৎ করেই মিমের ঘুম ভেঙে যায়। নিজেকে ফ্লোরে পায় মিম। তাড়াহুড়ো করে ফোনটা খুঁজে দেখে রাফসান ফোন করছে কিনা। না, রাফসান ফোন করেনি ওর কাছে। আবারও উদাসমনা হয়ে দেওয়ালের সাথে পিঠ এলিয়ে বসে আছে মিম। হাত কাঁপছে রাফসানের কারণে, ভয় হচ্ছে ওকে নিয়ে। হৃদয় বলেছে রাফসানকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছে। রাফসান কেমন আছে, কি করছে, কিছুই জানতে পারছে না মিম। হাঁটুর মাঝে মাথা গুঁজে কান্না করে দেয় মিম। প্রচুর পরিমাণে কান্না করছে ও। এতটা কান্না ওর পুরো জীবনেও কখনো করেনি যতটা আজ কাঁদছে ও। সারা দিন কিভাবে কাটলো বুঝতেই পারল না কেউ।
বিকালবেলা হঠাৎ করেই মিমের ফোন বেজে উঠতেই মিম তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়েই নাম্বার না দেখে রিসিভ করেই বলল, এই রাপসান, তোমাকে কতগুলো ফোন দিয়েছি, একবারও রিসিভ করোনি কেন? বেশি কষ্ট দিতে মন চাইছে, তাই না? বলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করে মিম। ফোনের ওপাশ থেকে পৈশাচিক হাসি হাসছে মানুষটা। অদ্ভুত হাসি ওর। মিমও অবাক। ফোনের স্ক্রিনের নাম্বারটার উপর চোখ বুলিয়ে বলল, কে আপনি? মিমের উদ্ভট প্রশ্নের উত্তর আসে। এক আগন্তুক, তোমার সাধ্য হলে চিনে নিবে। বলেই হাসছে সেই ছেলেটি। গম্ভীরভাবে কথাগুলো বলছে, সাথে ভয়ানক কণ্ঠ। মিমের কণ্ঠ কাঁপছে, হালকা সুরে বলছে, হৃদয়? ব্যালকনিতে আসো, দেখবে আমি কে। মিম কনফার্ম এটা হৃদয়। বাজে ছেলেটা বাসা পর্যন্ত চলে এসেছে। কিছু বলতেও পারছে না মিম। কোথায় যাবেও? নিজেকে বড্ড অসহায় মনে করছে খুব। পুলিশের কাছে যাবেও? তারও কোনো চান্স নেই। পুলিশ আগে ওর বাবার কাছেই যাবে। শুধু শুধু বদনাম হবে নিজের। সেটা ভেবেও মিম যাচ্ছে না পুলিশের কাছে। আব্বু আম্মুকেও বলতে পারছে না, বললে তারা টেনশন করবে। ভাবছিল অনেকটা সময় কেটে যাচ্ছে। মিম ফ্লোরেই বসে আছে এলো চুলে। আবারও মিমের ফোনে মেসেজ আসলো, তুমি ব্যালকনিতে আসবে নাকি আমি বাসায় ঢুকবো? জাস্ট বিরক্ত হয়ে গেছে মিম। কোনো রকমে মাথায় ওড়না পেঁচিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো মিম। নোংরা চোখে তাকিয়ে আছে হৃদয় ব্যালকনির দিকে। মনে মনে মিম হৃদয়কে গালি দিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছে। আমি চুপ আছি, তাই বলে মনে মনে গালি দিতে বাধা নেই। ইচ্ছে মতো মনের যত সব গালি আছে, বদদোয়া আছে, সব দিচ্ছে হৃদয়কে মিম। পাগলি পাগলি লাগছে তোমাকে। ছোট্ট একটা মেসেজ দিয়েই হৃদয় বাইকে করে চলে গেল। মিমের পাথরে জমা হৃদয়টা একটু নরম হয়েছে হৃদয় চলে যাওয়ায়। রাগে ফুঁসছে মিম। রাফসান এখনও ফোন দেয়নি ওর কাছে। সারাদিনে কি এত কাজর, এত বিজি কেন বুঝতে পারছি না। রুমের মধ্যে এসে রাফসানের ফোনে দ্বিতীয়বার ফোন দেওয়ার ট্রাই করছে। বিজি আসছে ওর ফোন। মিমের রাগ চরম সীমায় পৌঁছে গেছে, আর সইতে পারছে না। আর আমি শয়তান, বন্য হাতি, শিয়াল, বাদর, হনুমান, তোর এত কাজ কিসের? তোরে সামনে পেলে চ্যাংদরা করে ঠান্ডা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। বাদর, তুই একবার ফোন দিস, তখন বুঝবি। রাফসানকে একটা মেসেজ করেই মিম ফোনটা বিছানার উপর ফেলে দিয়ে রান্নাঘরে খাবার খুঁজতে চলে গেল। গাড়ি চলছিল আপন মনে। ফাজলামো মনে রাফসান মিমের মেসেজগুলো দেখছে। ভালোই লাগছে ওর কাছে। ও ভাবছে মিমকে সারপ্রাইজ দেবে একেবারে বাসায় পৌঁছে। তাই ফোন দেওয়ার কথা মাথায় আসছে না। আদনানের ফোন রিসিভ করেই বলল রাফসান, হ্যাঁ আদনান বল। আমরা এয়ারপোর্টে এসেছি। ঢাকাতে নেমে ওখান থেকে ফ্লাইট বুকিং করেছি। গুড। তোর উপর হামলা করেছিল অনামিকা। অনামিকা কি বাংলাদেশে আছে? না, অনামিকা নেই, তোকে মারার জন্য হায়ার করেছিল ওদের। ওকে, খেলা জমবে। খেলতে পারিস ভালোই। তবে শোন, তোর ভার্সিটিতে সীমা, জ্যাক, রবার্ট ওরা অ্যাডমিশন নিয়েছে। বাকিটা তুই বুঝিস। থ্যাঙ্কস। নিজের খেয়াল রাখিস। বাই। রাফসান ফোন রেখে দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে ওর প্লেলিস্টের ফেভারিট গানগুলো চালিয়ে ঘুম দিয়েছে। ঢাকায় পৌঁছাতে রাত 10টা বেজে যাবে। 12টা ছুঁই ছুঁই। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রাফসান। হাতের ফোনটা নিয়ে মিমকে রিং দিতেই ফোন রিসিভ। রাফসানের ফোনের অপেক্ষায় ছিল মিম। ফোন রিসিভ করে চুপ করে আছে ও। রাফসান চুপ করে মিমের নিঃশ্বাস গুনছে। মিম? নিঃশব্দের মাঝে রাফসানের ডাকটা মিমের বুকে নাড়া দিয়ে উঠল। মনে হচ্ছে ওদের যেন 1000 বছর ধরে কথা হয় না। বলো। ছাদে আসো না, একটু চাঁদ দেখি। কিভাবে? তুমি তো অনেক দূরে। তাতে কি হয়েছে? এক আকাশের নিচেই তো থাকবো, তাই না? চাঁদ তো একটাই, দুজনে দুজনকে চাঁদই দেখবো। না, আমি যাব না। মিমের কণ্ঠে অভিমান জড়ানো। কষ্ট হচ্ছে জানে, তবুও একটু কষ্ট সহ্য করতে হয়। না হলে জীবনের সুখের আগেই কষ্ট নেমে আসে। তুমি ছাদে আসলে গান শোনাবো তোমাকে। আমি গান শুনবো না। তোমাকে নিয়ে কবিতা বানাবো। না, আমি কবিতার নায়িকা হব না। তাহলে রূপকথার গল্প শোনাবো। উফ, রূপকথার গল্পে সব অবাস্তব কথা, আমি শুনবো না।
তাহলে তুমি চাও কি? তুমি আমাকে ভুলে যাও। সম্ভব না। কেন? কাউকে মনের গহীনের জায়গা দেওয়া সহজ, বের করাটা কঠিন। মৃত্যু সমান কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা জানি না, তবে বলতে পারি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টকর কিছু থাকলে সেটা হলো কাউকে মন থেকে বাইর করা। তুমি কি আমাকে পছন্দ করো? মিমের কথা শুনে চুপ হয়ে গেল রাফসান। কি বলবে এখন? এটাকে ভালোবাসা বলবে নাকি শুধু পছন্দ বলবে বুঝতে পারছে না রাফসান। নিস্তব্ধ রাফসান। হঠাৎ করেই মিম দৌড়ে এসে রাফসানকে জড়িয়ে ধরে। মিম রাফসানের সাথে কথা বলতে বলতে ছাদে আসছিল। ছাদে এসেই দেখে রাফসান মিমের ফুলগাছগুলোর সামনে দাঁড়িয়ে কথা বলছে মিমের সাথে। তাই মিম একটু আড়ালে দাঁড়িয়েছিল এতক্ষণ। নীরবতা আর সহ্য করতে পারেনি মিম। ডিরেক্ট রাফসানের বুকে মাথা লুকিয়েছে। কান্নায় বুক ভিজে যাচ্ছে রাফসানের। একটুও কথা বলতে পারছে না মিম। ছোট্ট ছোট্ট নিঃশ্বাস নিচ্ছে। প্রতিটা নিঃশ্বাসেই রাফসানের নাম লেখা হয়ে গেছে বুঝতে বাকি রইল না আর। হালকা করে মাথা নিচু করে মিমের কপালে চুমু খেয়ে রাফসান বলল, ভালোবাসো আমায়? ঝলঝল করছে রাফসানের চোখ দুটো আগ্নেয়গিরির মতো করে। ছোট্ট ছোট্ট নিঃশ্বাস নিচ্ছে মিম। প্রতিটা নিঃশ্বাসেই রাফসানের নাম লেখা হয়ে গেছে বুঝতে বাকি রইল না আর। হালকা করে মাথা নিচু করে মিমের কপালে চুমু খেয়ে রাফসান বলল, ভালোবাসো আমায়? চুপ হয়ে আছে মিম। বুঝছে না কি বলবে এখন। ভয় করছে ওকে হারিয়ে ফেলার। আরও শক্ত করে জড়িয়ে ধরেছে মিম। কি হলো, কথা তো বলো, ভালোবাসো আমায়? মিম নিস্তব্ধ। রাফসানকে ছেড়ে দিয়ে বলল, না, তোমাকে ভালোবাসতে যাব কেন? তাহলে জড়িয়ে ধরলে কেন? এমনি ধরেছি। না, তুমি এমনি জড়িয়ে ধরনি। ভাবছিলে আমি হারিয়ে যাব, সেই ভয়ে আমাকে আগলে রাখতে চাইছো। মিম চুপ হয়ে শুনছে ওর কথা। এটাই সত্যি। অল্প সময়ে খুব বেশি ভালোবেসে ফেলেছে ওকে, কিন্তু মনের কথা বলা সম্ভব না। মিম মনের কথা বললেই রাফসানের বিপদ। যে করেই হোক রাফসানকে দূরেই রাখতে হবে। দেখো রাফসান, তখন ফোন করেছিলাম তোমার বিপদ দেখি, তাই ভাবছিলাম তুমি। আমি কি? না, কিছু না। তখনকার শব্দটায় খুব ভয় পেয়েছিলাম, তাই জড়িয়ে ধরেছি আবেগে। আমাদের বন্ধুত্বে এই মানে দেবে আমি ভাবিনি। রাফসান, তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কোনো দিনও যেন আমার চোখের সামনে না আসো। আমার কাছে তুমি শুধুই ফ্রেন্ড। বলেই মিম ছাদ থেকে চলে গেল নিচে। রাফসান দাঁড়িয়ে আছে। ভুলটা তো রাফসানেরই। আসলেই তো রাফসান একটু বেশি ভেবেছে। মুচকি হাসছে রাফসান। ভাবছে কি করবে। মিম তো ওকে রিজেক্ট করেছে। ছাদ থেকে লাফ দেবে সেটাই ভালো মনে করেছিল রাফসান তখন। কারো দেওয়া কষ্ট ভুলে সুখের ঠিকানা হিসেবে ভেবে নিয়েছিল মিমকে। সেই মিমই ওকে বারণ করে দিয়েছে। ছাদের এক কোণে গিটারের তারগুলো ছিঁড়ে ফেলেছে রাফসান। নিচের দিকে তাকিয়ে আছে। মৃত্যু কতটা কাছে চলে এসেছে। বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছে রাফসান। সকালবেলা অ্যালার্মের শব্দে আরামের ঘুম ভাঙে মিমের। ফুরফুরে মন নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে ও। কাল রাতে বাহিরে খুব ঝামেলা হয়েছে কি যেন। কান দেয়নি মিম। যা হবার বাহিরে হয়েছে, তাতে তার কি? সে তো ঘুমের দেশেই ছিল। ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য টেবিলে যখন আসে মিম। মিম, শুনছিস? পাশের অ্যাপার্টমেন্টের একটা ছেলে গত রাতে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। মিম কিছুই শুনতে পায়নি। খোলা চুলের নিচে কানে ইয়ারফোন লাগানো ছিল, গান শুনছিল। মিমের একটা অভ্যাস আছে, বেশি কষ্ট হলে গান শোনে প্রচুর পরিমাণে। মনের মতো করে আজ নাস্তা করলো মিম। ওর আম্মু তো অবাক। মিম এতটা নাস্তা আগে কখনো খায়নি, আজ চমৎকার হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে আব্বুর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নিল। ভার্সিটি যাবে। একের পর এক চমৎকার দেখে তাদের সন্দেহ শুরু হলো। তারা ভাবতে শুরু করলো, মিমের কিছু হলো না তো? পরক্ষণেই ভাবলো মেয়ে তো এমনটা করতেই পারে। তারা মিমের দিকে তেমন নজর দিল না।
নজর দিলে হয়তো গড় করতে পারত ওর ভিতরের লুকিয়ে থাকা কষ্টটা। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মিম। প্রথমে পুলিশ স্টেশন গিয়ে হৃদয়ের নামে একটা কমপ্লেন লিখিয়ে ভার্সিটি যাচ্ছে। মাঝপথে শিমুলকে দেখেছে ওর গাড়ি নষ্ট হয়েছে, তাই রিক্সার জন্য ওয়েট করছে। মিম গাড়িটা শিমুলের সামনেই থামিয়ে, ওই শিমুল, ভার্সিটি যাচ্ছিস? তবে মিম, তুই ড্রাইভ করছিস? মন যা চাইছে করছি, তুই কি করিস? এই তো ভাঙ্গাইটা নিয়ে পড়েছি, বিপদে ইঞ্জিনের প্রবলেম দেখা দিচ্ছে। ওঠ, আমি ছেড়ে দিচ্ছি। শিওর? আব্বে, খালি ফাফন নিস না, ওঠ। শিমুলও চলল মিমের সাথে। ভার্সিটির সামনেই দাঁড়িয়েছিল হৃদয় ও তার বন্ধুরা। দেখ দেখ হৃদয়, মিম। বিউটি আজ ড্রাইভ করছে, জাস্ট ওয়াও লাগছে ওকে আজ মিম। আরে দেখ, ওর সাথে শিমুলও। কি? চল তো দেখে নেই ওর কত বড় সাহস। চল। ওরাও পিছে পিছে ভার্সিটির ভিতর প্রবেশ করলো। গাড়ি থেকে নামতেই শিমুলের শার্টের কলার ধরেই হৃদয় উত্তম মধ্যম শুরু করে দেয়। মাঝে এসেই মিম হৃদয়ের হাত ধরে ফেলে। ওকে মারছিস কেন? বাহ ডার্লিং, আজ তুই করে বলছে। কি মিষ্টি না শোনাচ্ছে। দেখ হৃদয়, ভালো হবে না বলে দিলাম, খারাপ হবে কিন্তু। কি করবে তুমি? ও বলেই তো গিয়েছিলাম, তুমি তো পুলিশ কমপ্লেন করে এসেছো। বলেই তো গিয়েছিলাম। মিমের মনে ধুক করে একটা আওয়াজ হলো। হৃদয় জানলো কিভাবে যে আমি পুলিশের কাছে গিয়েছিলাম? মিম, তুমি মনে মনে যা ভাবছো আমি বলে দিচ্ছি, ভুলে যেও না আমি এমপির ছেলে। তাতে কি? তুমি এমপি এর ছেলে বলে কি সমস্ত শহর কিনে নেবে নাকি? সমস্ত শহরের কথা বলতে পারি না, তবে তোমাকে শিওর কিনে নিব। স্বপ্নই দেখ। ওভার কনফিডেন্স। এটা ভরসা। কার উপর মিম? তুমি কি জানো না এ শহরে শুধু ক্ষমতায় চলে? ভরসা রাফসানের উপর। তোমার প্রেমিক। আমি জানি আমি কখনো তোমার হব না, নিজের জীবন দেব তবুও না। আর রাফসানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুইটহার্ট, এমন করে বলো না, কষ্ট হয়তো আমার। আর রাফসানকে শেষ তো করবই। প্লিজ হৃদয়, লিভ মি অ্যালোন প্লিজ, একটু শান্তি দাও, না হলে এখানেই শেষ করে দেব। এ হৃদয়, মিমের সামনে থেকে সরে দাঁড়া। কথাটা শুনতেই মিম ও হৃদয় দুজনেই মিমের পিছনের দিকে ফিরে তাকিয়েছে। একটা বাস্কেটবল হাতে নিয়ে খেলতে খেলতে রাফসান বেরিয়ে আসলো মিমের পিছে থাকা একটা গাড়ির পিছন থেকে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে রাফসানের দিকে। এই রাফসানকে মিম আগে কখনোই দেখেনি। ঝলঝল করছে রাফসানের চোখ দুটো, আগ্নেয়গিরির মতো করে জ্বলছে। একটা অন্যরকম মানুষ হয়েছে আজ। মিম হাঁ করে তাকিয়ে আছে। হৃদয় রাফসানের দিকে এগিয়ে যাচ্ছে। কিরে, তোর সাহস তো দেখছি বৃদ্ধি পেয়েছে বটে। রাফসান হাসছে হৃদয়ের কথায়, ভাবছে সাহস নাকি বৃদ্ধি পেয়েছে। তাহলে ওর আসল রূপ দেখলে কি করবে হৃদয়, সেটাই ভাবছে রাফসান। এই হৃদয়, বলছি না রাফসানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবু ওর কথায় কেন এমন করছিস? ওর সাহস হয়েছে, আর আমি ওকে তোমার জন্য না, নিজের জন্য সাহায্য করব। মানে? তা ওর কাছেই জিজ্ঞেস করে নিও হাসপাতালের বেডে। কিরে রাফসান, আমাকে মেরে ভেবেছিলি কি বেঁচে যাবি? কখনোই না। সেদিন মাতাল ছিলাম ঠিকই, কিন্তু তোর গলার কাছের তিলটা আর তোর চোখ দুটো বলার মতো না। জীবনে ফার্স্ট কেউ আমার শরীরে টাচ করেছে। জীবনে হারতে হয়, সবসময় জিততে নেই। নায়ক আমি, হারতে শিখিনি কখনো। এতদিন রাজত্ব করেছিস, সেটা ভুলে যা। আজ থেকে তোর জীবনে ভিলেন এসেছে, ভিলেন। মিম হাঁ করে তাকিয়ে আছে রাফসানের চোখের দিকে। নিষ্পাপ চোখ দুটো আজ রুক্ষ। ওর চোখে আজ শুধু হিংস্র কিছু দেখছে মিম। হঠাৎ করেই মনের মাঝে নাড়া দিয়ে উঠল। ঈশিতার কথা মনে পড়ে গেল। দেখিস তোর জীবনেও একজন ভিলেন আসবে। তাহলে কি এই সেই ভিলেন? ঈশিতার কথা অনুযায়ী আমার জীবনেও কি হতে চলেছে ডিফারেন্ট কিছু? কিন্তু এই রাফসানের পরিচয়টা কি? ওর ব্যাকগ্রাউন্ড কি? যে হাতে গিটার নিতে পারে, আবার সেই হাতেই বাস্কেটবল, সাথে সাহস ভরা কণ্ঠে হুমকি দেওয়া। কিছুই ভাবতে পারছে না মিম, মাথা ধরে যাচ্ছে। হৃদয়, আজ থেকে ওর আশেপাশে একদম মেশার চেষ্টাও করবি না। তুই জানিস একজনের মনের বিরুদ্ধে কখনো কাউকে পাওয়া যায় না। যা ক্ষমতা থাকলে।
ক্ষমতা সেটা না হয় মাঠে দেখা যাবে। মাঠে আসিস, সামনাসামনি মোকাবিলা হবে। এতক্ষণে ভার্সিটির সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। রাফসানের হাতের বাস্কেটবলটা সজোরে হৃদয়ের দিকে ছুঁড়ে প্রতিরোধ করে নিজের হাত দিয়ে হৃদয়। বলটা হাতের মাঝ থেকে ফ্লোরে ছুঁড়ে দিয়ে লেট স্টার্ট দ্য গেম। তুই তোর মতো, আমি আমার মতো। নিয়ম নেই, বাধা নেই, তোর ইচ্ছে মতো তুই যা খুশি কর। সময় মতো নিজেকে সাবধানে রাখবি। মিম আর সহ্য করতে পারছে না। তোমরা কি শুরু করলে শুনি? আমি একা, আর তোমাদের দুজনের মধ্যে এসব কি চলছে বুঝতেছি না। আর রাফসান, বেশি বাড়াবাড়ি করো না। তুমি হৃদয় সম্পর্কে কিছুই জানো না, তাই এমন বলছো। দেখো হৃদয়, রাফসান যা বলছে তার কিছু মনে করো না। ও না বুঝে বলছে। তোমাদের গেম কিসের জন্য? আমার জন্য তো, তাই না? ওকে, আমি ভার্সিটি চেঞ্জ করছি, তোমরা শান্তিতে থেকো। বলেই মিম ক্যাম্পাসের দিকে যাচ্ছে। রাফসান হৃদয় তাকিয়ে আছে মিমের দিকে। ও বেশি রেগে গেছে। হৃদয় আর দাঁড়ালো না ওখানে। রাফসানকে আঙুল দেখিয়ে ভার্সিটির বাহিরে বের হয়ে গেল। রাফসান চলল মিমের পিছে পিছে। এ মিম, শোনো। ও কথা বলছে না, হেঁটেই চলছে। রাফসান ওর পিছু পিছু ডাকতে ডাকতে যাচ্ছে। রাগে তো মিমের শরীর জ্বলে যাচ্ছে, তার উপর হাসিও পাচ্ছে রাফসানের পাগলামি দেখে। ভাবছে ছেলেটা নিজের প্রেমের জন্য যদি এতটা সাহস দেখাতে পারে, তাহলে তার কাছে নিশ্চয়ই মিম সুরক্ষিত থাকবে। সেটা ভেবে একটু শান্তি পাচ্ছে মিম। ভার্সিটির ক্যাম্পাসের পূর্ব পাশে একটা নির্জন জায়গায় একটা বেঞ্চে বসে আছে ও। রাফসান ওর পিছে গিয়ে দাঁড়ালো। মিম প্লিজ, রাগ করো না। দেখো রাফসান, এটা সম্ভব নয়। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। ক্ষতি? সেটাও আমার? হাসালে তুমি। হেসো না রাফসান, তুমি জানো না হৃদয় কতটা ভয়ানক। তাহলে আমাকে ভুলে যাও। তার চেয়ে মরে যাওয়াই ভালো। না, মরবো না তো। গতকাল রাতে সুইসাইড করার প্ল্যানও ছিল। হঠাৎ মনে পড়লো, আমি যদি মরে যাই তাহলে তোমাকে ভালোবাসবে কে বলো? আমার রক্তে তোমার প্রতি ভালোবাসাগুলো মাটিতে গড়াগড়ি খেয়ে পড়ে থাকুক, সেটা চাইনি। ভালোবাসি তো ভালোবাসার লড়াই করতে শেখায়, হেরে গিয়ে সুইসাইড করতে না। জনাব, তোমার ডায়লগ বাজি শেষ হলে এখান থেকে চলে যান, ভাল লাগছে না। প্লিজ মিম। বলছি না তুমি যাও এখান থেকে। যাবা না? ওকে ফাইন, আমি যাচ্ছি। আবার যদি আমার পেছনে আসো না, তাহলে তোমার খবর আছে, বলে দিলাম। তোমার হাতে মৃত্যুও বরণ করব। দেখ, বারবার এই মৃত্যুর কথা বলিস কেন রে? তুমি জানো আমি এসব সহ্য করতে পারি না, কান্না করে দেব। আমার সামনে এসব বলবে না, জাস্ট লিভ মি অ্যালোন। তোমাকে একা ছাড়তে পারবো না, যতদিন থাকবো তোমার সাথেই। মেজাজ গরম করাবে না বললাম কিন্তু। মেজাজ গরম হলে কি করবে বলো মায়াবতী? তোর মাথা যা ভাগ। মিম লাল হয়ে গেছে রাগে। মুচকি হাসি হাসছে রাফসান। লাল মুখ দেখে ভালোই লাগছে। ফোন বের করে মিমের কিছু ছবি তুলে নিল ওর লাল মুখের। এই শালা, তুই আমার লুচ্চা হলি কবে থেকে রে? বলছি না আমার সামনে থেকে যা। শিওর মিম চলে যাবে। কানে কি তুলো দিয়ে রাখছস নাকি? কখন থেকে বলছি যেতে, যাও না কেন? বলেই মিম চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। রাফসানও চুপচাপ হয়ে গেল। রাফসানের কোনো সাড়া শব্দ না পেয়ে মিম পিছন ফিরে দেখে রাফসান নেই। মিমের অভিমান আরও বেড়ে গেছে। চুপটি করে বসে আছে বেঞ্চে। রাফসান মিমের পিছন থেকে সরে ভার্সিটির ভবনের সামনে এসে দাঁড়ালো। রাফসানকে ঘিরে হৃদয়ের কয়েকটা বন্ধু দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক, কারো হাতে ব্যাট। তাদের মধ্যে একজন বলে উঠল, কিরে মাস্তানি শুরু করলি নতুন ভার্সিটি এসেই? আমরা কি ললিপপ চুষবো? বলেই কেউ একজন রাফসানের মাথায় আঘাত করে পিছন থেকে। মাথা ফেটে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসে পড়েছে রাফসান। রক্তে হাত ভিজে গেছে রাফসানের। চারদিকে চেয়ে দেখছে ও, কি হচ্ছে। পিছনের ছেলেটার দিকে মুচকি হেসে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। হালকা সরে বসছে, আর পাশে ওই ছেলেটা শুয়ে পড়ছে। ওর মাথা থেকেও রক্ত ঝরছে, তবে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। রাফসানের মাথায় আঘাত করা ছেলেটা শুয়ে পড়ছে, ওর মাথা থেকেও রক্ত ঝরছে,
তবে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। রাফসান পিছনে তাকিয়ে দেখে স্মিত আরও কয়েকজন ওদের ঘিরে ফেলে। বসা থেকে উঠে দাঁড়ায় রাফসান, ঠোঁটটা বাঁকিয়ে বাঁকিয়ে স্মিত বলল, দোস্ত, তোর কিছু হয়নি তো? আরে না, আমার কিছু হয়নি, ওদের যেতে দে। রাফসান হৃদয়ের বাকি বন্ধুদের বলে অজ্ঞান হওয়া বন্ধুটাকে হাসপাতালে নিয়ে যেতে। ওই তোরা ওরে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট কর, না হলে বেচারা মরে যাবে। বলে রাফসান নিজেও হাসপাতালে যায় নিজের ট্রিটমেন্ট করতে। ভার্সিটির সবার নজর এখন রাফসানের উপর। কে এই রাফসান? কোথা থেকে আসলো? সবার অজানা, সবার মনে শুধু সন্দেহের সৃষ্টি। বিকেলবেলা রুমের মাঝে একা একা বোরিং ফিল করছিল রাফসান। ছাদে এসে দেখে মিমের ফুলগাছগুলো শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। মাথায় ব্যান্ডেজ নিয়েই ওদের ছাদে চলে গিয়ে গাছগুলোকে পানি দিচ্ছে। পানি দেওয়া শেষ হলেই পিছন ফিরে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে রাফসানের পিছে, কোমরে হাত দিয়ে ঠোঁট দুটো বাঁকিয়ে তাকিয়ে আছে ওর মাথার দিকে। কি হয়েছে মাথায়? ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, একটু কেটে গিয়েছিল। কিছু না মানে? কিভাবে হয়েছে সেটা বল। দেখো, মেজাজ গরম করাবে না, জিজ্ঞাসা করছি একদম সোজাভাবে উত্তর দেবে। কষ্ট হচ্ছে তাই না? ভালোবাসি। তুমি কি পাগল হয়েছো নাকি? এসব এখনো বলো কেন? আর এমন উদ্ভট কেন তুমি? আমার কথার উত্তর দাও না কেন? উত্তর ভালোবাসি। সত্যি পাগল হয়েছো? দেখি দেখি কতটা ব্যথা পাইছো তুমি। বলেই মিম রাফসানের মাথায় বাঁধা ব্যান্ডেজ ধরবে, কিন্তু পারল না। রাফসানের শক্ত হাত ওর কোমরের মাঝে হাত দিয়ে রাফসানের শরীরের সাথে মিশিয়ে ফেলেছে, একদম কাছে। নিঃশ্বাস যেন থমকে গিয়েও থমকালো না। ঘন হয়ে আসছে নিঃশ্বাস। দুজনের বুকের বাঁ পাশে একটা শক্ত চাপ সৃষ্টি হয়। মনের মাঝে একটা ভার সৃষ্টি হয়। মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে এখানেই। দুজন তাকিয়ে আছে দুজনের চোখের মাঝে। কারো মুখে কোনো শব্দ নেই। শুকনো ঠোঁট দুটো মিশবে। হঠাৎ করেই মিম রাফসানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। কি করছো এসব? লজ্জা করে না তোমার? রাফসান চুপ, মাথা নিচু করে হাসছে। মিম তাকিয়ে আছে ব্যান্ডেজের দিকে। সাদা কাপড়ের ব্যান্ডেজটা রক্তে লাল হয়ে আছে। সত্যি করে বলো, তোমার এই অবস্থা কে করেছে? ততক্ষণে রাফসান ছাদের এক কোণে চলে এসেছে। নিচে হইচই পড়ে আছে একটা অ্যাম্বুলেন্সকে ঘিরে। মিম, এই অ্যাম্বুলেন্সটা দেখছো? ওটার ভিতর থেকে একটা প্রেমিক বেরিয়ে আসবে লাশ হিসাবে। পাশের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। মানে? কেন কেন সুইসাইড কেন? শুনুনি সম্পূর্ণটা। বলো। ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো, সে নাকি ধোঁকা দিয়েছে তাকে, সেই জন্যই সুইসাইড করা। কি? সামান্য এইটুকু এর জন্য সুইসাইড? তোমার কাছে সামান্য হতে পারে, তার কাছে এইটুকুই সম্পূর্ণ পৃথিবী। সে এইটুকু নিয়ে বেঁচে ছিল। একটা মজার বিষয় কি শুনবা? আমার মাথা ঘুরছে, বলো শুনি। তুমি আমাকে রিজেক্ট করার পরে মনে হয়েছিল এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিব, কিন্তু তারপরেই ভাবলাম আমি যদি মরে যাই তাহলে তোমাকে পাগলের মতো ভালোবাসবে কে বলো? তোরে আমি খুন করব যদি দ্বিতীয়বার মৃত্যুর কথা বলিস। তাহলে বলো ভালোবাসি। ইস, শখ কত ফুট! তোর মতো কত ছেলে আমার পিছনে ঘুরে। আমার মতো অনেক ছেলে হয়তো ঘুরে তোমার পিছে, কিন্তু আমি একজনই। বুঝেছি। নিচে যাবে? না, পরে যাব। আচ্ছা আমি যাই। আমার উত্তরটা? ওয়েট করো, পেয়ে যাবে। এন্ড হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেখো, তুমি ছুঁয়ে দিলে হবে। আমার বইয়েই গেছে তোমাকে ছুঁয়ে দিতে। বলেই একটা ভেঙচি কেটে মিম নিচে চলে গেল। রাফসান বসে আছে ছাদের এক কোণে, মুচকি হাসছেও। কেন যেন মন বলছে আজ ভালো আছি ভেবেই মুচকি হাসছে। রাত প্রায় 10টা বাজে। পুলিশ কমিশনারের এক হাতে ড্রিঙ্কের গ্লাস, অন্য হাতে চিকেন। সামনে বসে আছে হৃদয় আর হৃদয়ের আব্বু। আঙ্কেল, রাফসান নামের এক ছেলে ভার্সিটিতে প্রবলেম করছে। তুমি কি করছো? আমার ছেলে কি করেছে সেটা বিষয় না, বিষয় রাফসান নামে ছেলেটা। ভার্সিটিতে শুধু হৃদয়ের কন্ট্রোলে থাকবে, বাইরের কেউ। কিন্তু
আব্বে, তোর টাকা তুই পেয়ে যাবি। এখন যে বাংলা খাচ্ছিস সেটাও আমার টাকা ছাড়া কখনো কাজ করেছিস? আমার শুধু ছেলের ক্ষমতা থাকবে, আর কারো নয়। স্যার কি যে বলেন না। ওকে, ওর কেস আমি দেখব, কিন্তু কিন্তু মানে কি? আমার পকেটটা যদি... ওই, ওরে 2 খোকা দিয়ে বিদায় কর। বলে হৃদয় রাব্বু ড্রিঙ্কসের গ্লাসটা খালি করেই বলে, শালা ক্ষমতাশীল ঘুষখোর। সকালবেলায় গভীর ঘুমে মগ্ন রাফসান। এমন সময় ওর ফ্ল্যাটের কলিং বেল বাজতে শুরু করে। আরামের ঘুম ভেঙেও ভাঙে না। প্রায় 15 মিনিট শুধু কলিং বেল বাজতে থাকে। একটু বিরক্ত হয়েও রাফসান বিছানা ছেড়ে উঠতে হয়। মনে মনে যা খুশি বলছে, এখন কে আসবে? ভাইয়া ভাবি থাকতেও তো কেউ আসেনি ওদের ফ্ল্যাটে। দরজা খুলতেই রাফসানের মুখ হাঁ হয়ে খুলে গেল দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মিমকে দেখে। মিম বাহিরে দাঁড়ালো না আর, রাফসানকে ঠেলে ভিতরে ঢুকে গেল। এই তুমি আমার বাসায় এসছো কেন? মন চাইছে তাই। আর হ্যাঁ, বাসাটা তোমারও না, তোমার ভাইয়ার বাসা। বলতে বলতে মিম ফ্রিজ খুলল। মানে কি ভাইয়ার বাসা মানে? আমার বাসায় একই কথা। তুমি আসলে কেন? আমি ভাবির বাসায় আসছি, তাতে তোমার কি? জি না, আমার অনেক কিছু। ভাবি বাসায় নেই। একা একটা অবলা ছেলের রুমে আসতে লজ্জা করে না তোমার? জি, আমি জানি ভাবি বাসায় নাই, অস্ট্রেলিয়া গেছে। ভাবি ফোন দিয়েছিল রাতে, সব বলেছে। আরো বলেছে বাসায় নাকি একটা অবলা শিশু আছে, তাকে সকালে নাস্তা না বানিয়ে দিলে সে না খেয়েই থাকে। আমি আপনার বানানো নাস্তা কেন খাবো শুনি? আপনি কি আমার বউ নাকি? শখ কত বউ বানানো? শখ না। হয়েছে আপনার। এখন যান, ফ্রেশ হয়ে নিজের রুম গুছিয়ে রাখুন, আমি নাস্তা তৈরি করছি। শুধু কি ভাবির কথা রাখতে এসেছো নাকি ভালোবাসো আমাকে? জি না, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? ভাবির কথা রাখতেই এসেছি। ও। মন খারাপ করে রাফসান নিজের রুমে চলে যায়। মিম রান্নাঘরে ঢুকে চুপচাপ হাসছে। মনে মনে বলছে পাগল একটা। রাফসান ফ্রেশ হয়ে নিজের মোবাইলটা নিয়ে বসতেই দরজায় কলিং বেল আবারও বেজে উঠল। কিছু না ভেবেই দরজা খুলতেই বাহির থেকে একটা পুলিশ রাফসানের গেঞ্জিটা ধরেই বলে, চল তোর শ্বশুর বাড়ি। চমকিয়ে গেছে রাফসান। হঠাৎ করেই পুলিশ কেন? বুঝতে পারে এটা হয়তো কোনো চক্র, যার ফলে এমন ঘটনা ঘটছে। না হলে এখানে পুলিশ রাফসানের আশেপাশেও আসতে চাইবে না। তাদের সাথে দরজা থেকেই চুপ করে বেরিয়ে গেল, মিম যাতে কিছু টের না পায়। মিম তো রান্নাঘরে, তাই এসবের কিছুই জানতে পারেনিও। রাফসান ওর হাতের ফোনটা পকেটে রাখতে রাখতে স্মিথের ফোনে রিং দিয়ে রাখে। যখনই স্মিথ ফোন রিসিভ করে তখনই চালাকির সাথে পুলিশদের সাথে কথা বলা শুরু করে রাফসান। স্যার, আমাকে গ্রেপ্তার কেন করছেন? তাও আবার তেজগাঁও থানার অফিসার হয়ে? তোর জানার বিষয় নেই, চুপচাপ গাড়িতে ওঠ। স্যার, আমার অপরাধ কি সেটা বললে তো হয়। তোর অপরাধ তাই না? শুনবি, হিরোইন, গাঁজা এইসবের ব্যবসা তোর হয়েছে। স্যার, আমাকে গ্রেপ্তার করার জন্য কত টাকা পেয়েছেন সেটা বলেন। মানে কি তোর কথা? কে পাঠিয়েছে আপনাকে আমাকে গ্রেপ্তার করতে? আমি তার থেকে 5 গুণ বেশি টাকা দিব, শুধু তার নাম বলেন। তোর গ্যারান্টি কি যে তুই টাকা দিবি আমাকে? আমার ধান্দায় সবসময় জবানের মূল্যই থাকে, কাউকে জবান দিলে সেটা রাখি। এমপি সাহেব দিয়েছে 5 লক্ষ টাকা তার ছেলের সাথে বরাবরি করার জন্য। তোর চাকরি খেয়ে দিতে পারি জানিস? ঠাস একটা চড় মারে পুলিশ রাফসানের গালে। পুরো 5টি আঙুল রাফসানের গালে বসে যায়। বেশ জোরেই থাপ্পড়টা মেরে আবার বলে, তোর ক্ষমতা কি রে যে আমার চাকরি খাবি? রাফসান হাসল। কাজ হয়ে গেছে। এতক্ষণ যা কিছু বলেছে সব রেকর্ড হয়েছে ও স্মিতও শুনেছে। গাড়ি চলছে থানার উদ্দেশ্যে। মাঝপথেই 4টা BMW কার এসে পুলিশের গাড়িটা ঘিরে ফেলে। অফিসার তো পুরোই স্তব্ধ। কি হলো? গাড়ি থেকে সব এক ড্রেস কোডে বেরিয়ে আসে। দেশের উচ্চতর নেতা কর্মীর সাথে রাফসানের গ্যাং। ম্যাজিস্ট্রেট, উকিল তারাও হাজির। অফিসার তো অবাক। কাকে অ্যারেস্ট করেছে বুঝতেই পারছে না। একজন সাধারণ পাবলিকের জন্য এত কিছু? না, এ কোনো সাধারণ পাবলিকের মাঝের কেউ না, অন্য কেউ।
সসম্মানে রাফসান সেখান থেকে চলে আসে। পুলিশ অফিসারের চাকরি যায় ঘুষ এবং বিনা অপরাধে কাউকে অপরাধী করার চেষ্টায়। এমপি সাহেবের কিছু হয়নি, কারণ তারা একই পার্টি অফিসের মেম্বার। তবে রাফসানের পরিচয় গোপনই রয়েছে। বাসায় আসতে একটু দেরি হয়ে যায়, মাথায় ব্যান্ডেজটা রয়ে গেছে। সেদিকে মিম প্রথমে খেয়াল করেনি। এখন বাসায় আসতেই রাফসান চমকিয়ে যায়। পুরো বাসাটা অন্যরকমভাবে সাজিয়ে রেখেছে মিম, বিশেষ করে রাফসানের রুমটা। এই যে সাহেব, কোথায় হাওয়া হয়ে গেছিলেন হঠাৎ করে? রাফসান নিজের রুম থেকে বাহির হওয়ার সময় কথাটা বলে উঠল মিম। চমকে উঠে একটু সরে যায় রাফসান। হঠাৎ করে কেউ পিছন থেকে এভাবে কথা বললে যে কেউ ভয় পাবে। ওর ভয় পাওয়া দেখে মিম হাসছে গাল ভরে। নয়ন জুড়ে দেখছে রাফসান। হঠাৎ করেই হাসি থামিয়ে দিয়ে মিম রাফসানের দিকে এগিয়ে এসে মাথার ব্যান্ডেজ দেখে রাগী চোখে দাঁড়িয়ে আছে ওর দিকে। কেমন করে লেগেছে? এমনি, কিছু হয়নি। হৃদয়ের একটা বন্ধু পিছন থেকে হামলা করেছিল। বলেছিলাম ওরা খারাপ মানুষ। আমি কোথাকার ভালো মানুষ শুনি? তুমি খারাপ মানুষ? তোমার জন্য হতে পারি। দরকার নেই আমার খারাপ মানুষের। বলেই মিম চলে যাচ্ছিল। রাফসান কি আর যেতে দেয় ওকে? হাত ধরে খাটের উপরে বসিয়ে রাফসান ফ্লোরে বসে তাকিয়ে আছে মিমের দিকে। ওই কি করছো? বাসায় যেতে হবে। না, আজ বাসায় যাওয়া দরকার নেই, এখানেই বসে থাকো, আমি তোমাকে দেখতে থাকি। আরে বুদ্ধু, এখানে বসে থাকবো কখন? আম্মু রাগ করবে আর ভার্সিটিও যাব। আরে আন্টি রাগ করবে না, আন্টিকে আমি বলবো। কি বললে শুনি? তোমার হাত চেয়ে নিব। যত সব ঢং দেখলে বাচ্চি না। টেবিলে নাস্তা করে রেখেছি, খেয়ে নিও। আমি গেলাম, বাই। এখান থেকে বাসায় গিয়ে ভার্সিটি যাওয়ার প্রস্তুতি নিতে হবে তো। বলেই মিম রাফসানের বাসা থেকে চলে যাচ্ছিল। রাফসান পিছন থেকে ডাক দিয়ে বলল, ভালোবাসি মিম তোমাকে। মিম রাফসানের কথায় ভ্রুক্ষেপ দিল না। মিম বাসায় চলে গেল। রাফসান নাস্তা করে গাড়ি নিয়ে মিমের বাসার সামনে অপেক্ষা করছে। অনেকক্ষণ পরে মিম বাহির হলো। গাড়িটা মিমের সামনে থামিয়ে মিমকে ভিতরে আসতে বলল রাফসান। হাসছে মিম, কিন্তু ভিতরে যাচ্ছে না। অবশেষে রাফসান নিজেই গাড়ি থেকে নেমে মিমকে গাড়িতে তুলে ভার্সিটি পৌঁছায়। অনেকটা সময় কেটে গেল। মিম ক্লাসে, রাফসান ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। স্মিত তখন এসে সবার সামনেই রাফসানের হাতে একটা পিস্তল দিয়ে বলে, রাফসান সাবধান। রাফসান চুপচাপ পিস্তলটা কোমরে গুজে একটা মুচকি হাসি দিয়ে স্মিতকে বলল, স্মিত তোকে রাতে ফোন দিবে, তখন বলিস। ওকে। বলেই স্মিত চলে গেল ওখান থেকে। শিমুল অবাক হয়ে বলল, রফসান, আসলে তুই কে? আমি ভিলেন। যা শালা, মজা করিস না। আসলে তুই কে? আব্বে মজা না, হৃদয় হয়তো কিছু করবে, তাই এটাই নিয়েছি। ও, সেটা বল। তবে স্মিথ তোর থেকে দূরে থাকে কেন? রাফসান একটু চুপ হয়ে গেল। এখন কি বলবে ওদের? স্মিথের কাছে তো সবসময় একটা জিনিস নিয়ে ঘোরে, প্রোটেক্ট করছে আমাকে দূর থেকে। তবুও একটু ভেবে রাফসান বলল, আরে স্মিথের সাথে তেমন সম্পর্ক নেই আমার, তাই আর কি। ও আচ্ছা। গিটারটা দে। আড্ডায় মেতে ওঠে ওরা। নিস্তব্ধ রাত। যখন পুরো শহর ঘুমিয়েছে তখন রাফসান ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আজই মিমকে প্রপোজ করবে। এতদিন সিরিয়াস ছিল না, আজ সিরিয়াসলি প্রপোজ করবে। মিমকে একটা মেসেজ করে ছাদে আসতে বলে রাফসান। একটু পরেই মিম ছাদে এসে গেছে। রাফসান একটু আড়ালে চলে এলো, মিমকে দেখছে। আর মিম মাথার উপরে চাঁদের দিকে তাকিয়ে আছে। অপরূপ সৌন্দর্যের মায়ায় আটকে আছে সময়টা। এক চাঁদ অন্য চাঁদকে দেখছে। দুজনের মাঝে ভাব জমছিল। এমন সময় মিমের ফোনে মেসেজ আসলো, চাঁদ হয়ে চাঁদকে দেখো না, সে চাঁদেও লজ্জা পাবে, আর আমি তো মরেই যাব। রাফসানের মেসেজটা দেখে মিম নিজের অবাধ্য চুলগুলো কানের ফাঁকে গুঁজে দিল। তখনই রাফসান বেরিয়ে আসলো আড়াল থেকে। অন্ধকার ছাদে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। তার মাঝে একটা মায়াবতী তাদের ছাদের উপরে রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে। রাফসান মিমের সামনে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাদের ছাদে এসো।
মিম রাফসানের হাত ধরতে কেমন যেন ভাবছিল। তখন আবারও রাফসান বলল, একবার হাতটা ধরেই দেখো, জীবন চলে গেলেও তোমার হাত ছাড়বো না। কেন যেন মিম একটু ভরসা পেল। রাফসানের হাতটা শক্ত করে ধরে ওদের ছাদে আসলো। এখনও রাফসান মিমের হাত ধরা। পুরো ছাদ একটা আলাদা সাজ সেজে আছে আজ। বিভিন্ন রঙের বাতি দিয়ে লেখা হয়েছে ভালোবাসি। অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল পুরো ছাদটা। মিম অবাক চোখে তাকিয়ে আছে পুরো ছাদের দিকে, আর রাফসান শুধু মিমের দিকে তাকিয়েছিল। নিজের হাঁটুতে ভর করে মিমের হাতটা ধরে বলতে লাগলো রাফসান, আমি কোনো কবি নয় যে তোমার রূপের বর্ণনা করে কবিতা লিখব। তোমার চাউনিকে ঘিরে আবেগমাখা সমুদ্র ন্যায় ভালোবাসার স্বপ্ন বুনব। আমি স্বপ্নকে ধরতে পারি না, স্বপ্ন আমাকে ধরা দেয়। তোমাকে কেন যেন স্বপ্নের মতো মনে হয় এখন। জানি না আমি কি কিছু পুণ্য করেছি যে উপরওয়ালা আমাকে তোমাকে মিলিয়ে দিয়েছে। কষ্টের মাঝে তুমি এসেছিলে, নিজের অজান্তে আমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে একটা নতুন জীবন এনে দাঁড় করিয়েছ, যেখানে শুধু তোমার নামেই লেখা, অন্য কারো না। তুমি চাইলে মরতেও পারি, তুমি চাইলে সামনে সব বাধা পেরিয়ে তোমাকে নিয়ে নিতে পারি। শুধু একবার হ্যাঁ বলো, না হলে বলো ভালোবাসি। আমি সবসময় বলি ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার চাউনিকে, মায়াময় রূপের হাসিটাকে ভালোবাসি, ভালোবাসি তোমাকে। মিম শুনছিল রাফসানের কথা, কি বলবে বুঝছিল না। হ্যাঁ কিংবা না কিছুই বলার মতো অবস্থাতে নেই মিম। ভালোবাসি। মিমের নরম কণ্ঠে ভালোবাসি কথাটা শুনতেই রাফসানের শরীরে ঠান্ডা শিহরণ বয়ে গেল। বুঝতে পারল না কি হয়েছে। কি 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 বললে? আবার বলো। শুনতে পাওনি? না শুনতে পেলে থাক, আর বলার দরকার নাই। প্লিজ আর একবার বলো, কি বললে? ভালোবাসি বুদ্ধু, ভালোবাসি, পাগলাটাকে ভালোবাসি। আগে বললে না কেন? ইস, আমি এমন একটা প্রপোজের অপেক্ষায় ছিলাম, তাই। আমি যদি এমনভাবে প্রপোজ না করতাম তাহলে? সময় করে আমি প্রপোজ করতাম। কচু করতাম। তুমি করে ফেলেছো, না হলে দেখতে। কি দেখবো শুনি? তোমার মাথা। বলেই মিম মুখ চেপে হাসছে। রাফসান দাঁড়িয়ে ওর নরম কোমল কোমরের ফাঁকে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ওর হাসি মুখটা লজ্জায় লাল হয়ে আসছিল। চাঁদের আলোয় ঠোঁট জোড়া জলজল করছিল। শুকনো ঠোঁট কারো স্পর্শ চাইছিল। মিম বুঝছিল না কি করবে। নিজের নিঃশ্বাসটাও বাধা অতিক্রম করে ঘন হয়ে আসছিল। বুকের বাঁ পাশে লুকিয়ে থাকা হার্টের স্পন্দন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। চোখ বুজে যায় মিমের কারো ঠোঁটের স্পর্শের অধীর অপেক্ষায়। বাহ, ছাদের মাঝে ভালোই রোম্যান্স করা হচ্ছে। পুরো ছাদের মাঝে মিম আর রাফসান বাদে তৃতীয় পার্সনের কথা শুনে চমকে ওঠে মিম। ভালো করে তাকিয়ে দেখে হৃদয় রাফসানদের ছাদের দরজার এপারে এসে দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছে মিম, যেন বাঘ দেখে ফেলেছে ও, তেমনই ভয় পাচ্ছে। তোকে বলছি না মিমের কাছ থেকে দূরে থাকবি, তারপরও তুই ওর সাথে। মিম আমাকে ভালোবাসে, তাতে তোর কি? আমি ওকে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি সে শুধু আমারই হয়। শোন, এটা তোর বাবার ভাড়াটিয়ার চামচা না যে সব তোর। মিম কাকে ভালোবাসবে সেটা মিম শুধু ডিসাইড করবে। ও ডিসাইড করার অধিকারও আমার। আরে পাগল নাকি তুই? দাঁড়া, তোকে আজ আমি খুনি করে ফেলবো। বলেই মিম পাশে পড়ে থাকা একটা রড নিয়ে ওর দিকে যাচ্ছে। রাফসান আটকাচ্ছে মিমকে। আরে আরে কি করছো? ছাড়ো আমাকে, ওকে আজ আমি শেষ করেই ফেলবো। হৃদয়ের মিম আর রাফসানের এমন অবস্থা দেখে হিংসে হচ্ছিল। শরীরের সমস্ত রাগ এসে জমা করে। সরি মিম, ভাবছিলাম তোকে নিয়েই আমার বাকিটা জীবন কেটে যাবে। এখন আর তা হবার নয়। তোকে জোর করে বিয়ে করলেও তোর মনটা রাফসানের কাছে থাকবে। ওর সাথেই এবার তুই উপরে চলে যা। এখানে এসেছিলাম রাফসানকে উপরে পাঠাতে, সাথে যে তোকে উপরে পাঠাতে হবে বুঝতে পারিনি। বলেই হৃদয় কোমরে গুজে থাকা 9mm পিস্তলটা বের করেই রাফসান এবং মিমের দিকে তাক করে। আব্বে পাগল! বলেই মিমকে নিয়ে সরে যেতেই ফায়ারিং করে দেয়।
মিস ফায়ারিং। পৈশাচিক হাসি হাসছে হৃদয় আর বলছে, কিরে তোর পাওয়ার গেল কই? যার হাতে মেশিন থাকে সেই পাওয়ারফুল হয়। বলে আবারও হাসছে হৃদয়। হঠাৎই হৃদয়ের হাত থেকে পিস্তলটা ছাদে পড়ে যায়। হাত চেপে ধরে বসে পড়ে হৃদয়। হাতের দিকে চেয়ে দেখে হাত ফুটো হয়ে বের হয়ে গেছে বুলেট। ফিনকে দিয়ে রক্ত ঝরছে হাত থেকে। রাফসান মিমের কপালে একটা চুমু খেয়ে ভয়মুক্ত করে। দৌড় দেয়। রাফসান হৃদয়ের সামনে এসে দাঁড়ায়। কি রে, যার হাতে মেশিন থাকে সে পাওয়ারফুল হয়, তাই না? বড় ভুল করে ফেলেছিস আজ। কিভাবে সম্ভব? পাশের ছাদে তাকা, তাহলেই বুঝতে পারবি। হৃদয় রাফসানের কথা শুনে পাশের ছাদে তাকায়। স্মিত দাঁড়িয়ে আছে, হাতে একটা শর্টগান। তাক করে আছে হৃদয়ের দিকে। থ্যাঙ্কস স্মিথ। ইটস ওকে দোস্ত, এটা আমার কর্তব্য। হৃদয় তখন রাফসানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কাঁপা কাঁপা কণ্ঠে কোনোভাবে জিজ্ঞেস করে, কে তুই? ভিলেন। ভিলেন বলতে না বলতেই হৃদয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্মিথের একটা বুলেট হৃদয়ের মস্তিষ্ক ফুটো হয়ে বের হয়ে যায়। স্মিথের দিকে তাকিয়ে, মিশন কি শেষ? তো সেফটি ডান। এখানে হৃদয় ছাড়া আর কেউ তোর উপর হামলা করার সাহস পাবে না। ওকে, তুই এখন অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারিস। ওকে, কাল সকালে ফ্লাইট চলে যাব। এয়ারপোর্টে আসিস কিন্তু। ওকে। মিমের কাছে গিয়ে মিমকে রাফসান নিজের বুকের মাঝে আগলে রাখে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মিম। মিম চোখের সামনে একটা মানুষকে খুন হতে দেখেছে। ভয়ে ধুকধুক করছে ওর বুক। স্মিত হৃদয়ের লাশটা নিয়ে ওর বাবার বাসার সামনে ফেলে আসে। মিম রাফসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেমন যেন লাগছে ওর বুকের মাঝে। কে তুমি? রাফসান, তুমি কি? তোমার পরিচয় কি? আমি কে বলবো পরে। তোমার জীবনের সাথে নিজের জীবন জড়িয়েছি, জানতে হবে তুমি কে। যদি ভয় পাও দূরে সরে যাও। কথা দিচ্ছি দূরে যাব না। তোমার অতীত না জেনেই তোমাকে ভালোবেসেছি, না হয় সেটাই শুধরিয়ে নেব। আমি নিজেকে শুধরে নিয়েছি, না হলে হৃদয়ের এত সাহস হতো না এখানে এসে মৃত্যুবরণ করার। প্লিজ বলবে তুমি কে? আমি ভিলেন, ছোটখাটো ভিলেন না। অস্ট্রেলিয়ান মাফিয়ার সম্পূর্ণ আমার আন্ডারেই ছিল। পুরো ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ের মাঝে আতঙ্কিত একটাই নাম ছিল, ব্ল্যাক ড্রাগন। 2015 অস্ট্রেলিয়ান আবাসিক এলাকায় থাকতাম তখন। বাংলাদেশ প্রবাসী প্রায় সবাইকেই ওই সব এলাকায় দেখা যেত, যেখানে রাফসানও গিয়েছিল লেখাপড়া করার জন্য। সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে চান্সও মিলে যায় অনায়াসে। ভালোই কাটছিল ওর দিনগুলো। নতুন সব বন্ধু, ওদের সাথে আলাদা মজা করে। হঠাৎ একদিন ওর জীবনে কাল হয়ে আসে ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের আদিল। সময় বিকেল 4:48। সমুদ্রের তীরে আড্ডা দিচ্ছিল রাফসান, স্মিত, ব্রাভো, রবিন। সাথে রবিনের বোন তিশাও ছিল। ফ্রেন্ডদের মতোই দেখতো ওদের, তাই মাঝে মাঝে ওদের আড্ডায় তিশাও চলে আসতো। হঠাৎ করেই কাল হয়ে হাজির হলো আদিল। অস্ট্রেলিয়ান ভাষায় আদিল বলল তিশাকে, হ্যাঁ সেক্সি, চলো না ডেটিংয়ে যাই, তুমি আর আমি সারা রাত মজ মাস্তি। বিশ্রী ভাষার ইঙ্গিত দিয়ে কথাগুলো বলল তিশাকে। রবিনের তো রক্ত গরম হয়ে গেছে। নিজের বোনের সম্পর্কে এমন কথা কেউই সহ্য করতে পারবে না। আর রবিন তো বাংলাদেশি ভাই, বোনের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। সাথে সাথে আদিলের জ্যাকেটটা ধরে জাগিয়ে ফেলে। শালা তুই আমার বোনকে কি বলিস? রবিন সরাসরি বাংলা ভাষায় বলে কথাটা, যেটা আদিল বুঝতে পারে না। তবে অপমানিত হয় রবিনের কাণ্ড দেখে। ঝামেলা বেঁধে যায় সাথে সাথে। হাতাহাতি শুরু হয় ওদের সাথে। রাফসানরাও শুরু করে ওর গ্যাংয়ের লোকদের সাথে। এক পর্যায়ে আদিল রবিনের মিড পয়েন্টে একটা বুলেট ঢুকিয়ে শেষ করে দেয় রবিনকে। নিথর দেহটা পড়ে যায় বালুর উপরে। সময়টা তখনই থমকে যায় ওদের। রাফসান হাঁ করে চেয়ে আছে রবিনের দিকে। চোখের সামনে রবিনের মৃতদেহ যেন অবিশ্বাস্য ব্যাপার। ভাই, আমার না মৃত্যুকে প্রচুর ভয় হয়। কথাটা রবিন প্রায় সময়ই বলতো ওদের। সেই রবিনের মৃতদেহ পড়ে আছে সামনে।
নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে দুফোঁটা অশ্রু বেরিয়ে আসে। তিশা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রাফসান আর কিছু ভাবতে পারে না। প্রকৃতিও রাফসানকে সায় দেয়। খালি হাতে যুদ্ধ করা যায় না, পায়ে কিছু একটা বাঁধে। বালির মাঝে সাগরের ঢেউয়ে ভেসে আসা একটা লোহার টুকরো, হয়তো কোনো গাড়ির অংশ হবে। বালির মাঝ থেকে সেটা হাতে নিয়ে এত স্পিডে আদিলের উপর যায়, যার কারণে ওর দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে। থরথর করে কাঁপতে থাকে ওর দেহটা। মুন্ডুটা আলাদা হয়ে বালির মাঝে পড়ে আছে। গড়গড় শব্দ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আদিল। আদিলের হাত থেকে পিস্তলটা নিয়ে 5টা বুলেট দিয়ে ওর সঙ্গীদের ঘুম পাড়িয়ে দেয় রাফসান। সমস্ত বিচ যেন স্তব্ধ রাফসানের এমন কাজ দেখে। অবাক করা কাজ, যা কখনোই কেউ সাহস করবে না। ব্ল্যাক ড্রাগন নামের ভয়েই পুরো অস্ট্রেলিয়ার মানুষ থরথর করে কাঁপে। কিন্তু রাফসান যে ওদের বিরুদ্ধে গিয়েছে, ভয় পাচ্ছে সবাই রাফসানের জীবনের। আজ পর্যন্ত কেউ ওদের বিরুদ্ধে একা দাঁড়াতে পারেনি। সবারই মৃত্যু হয়েছে। রবিনের লাশটা একটা লাশবাহী অ্যাম্বুলেন্স এসে নিয়ে চলে যায়। হাসপাতালে পোস্টমর্টেমের পরে বাংলাদেশ নিয়ে আসে ওর পরিবার। রাফসান একেবারে ভেঙে পড়ে ওর মৃত্যুতে। মনে হচ্ছিল নিজের একাংশ চলে গেছে ওকে ছেড়ে। বাকি বন্ধুদের প্রচেষ্টায় কোনোভাবে একটু সুস্থ হলে ভার্সিটি যাওয়া শুরু করে। অন্যদিকে ব্ল্যাক ড্রাগনের বিপক্ষ গ্যাংগুলো রাফসানের ঠিকানা খুঁজছে। পুরো অস্ট্রেলিয়া জেনে গেছে রাফসানের কথা, কিন্তু কে এই মানুষ সেটাই কেউ দেখতে পায়নি। তারা শুধু জানে কেউ একজন ব্ল্যাক ড্রাগনের একটা খুঁটিকে শেষ করেছে। সবাই যখন আন্ডারওয়ার্ল্ডে রাফসানকে খুঁজছিল, তখন রাফসান জনসমাজের মাঝে নিজেকে নিমজ্জিত রাখছে। কেউ ভাবতেই পারবে না একজন ডনকে খুন করে রাফসান ঘুরছে। আদিল ডন ছিল না, ব্ল্যাক ড্রাগনের প্রথম স্তরের একজন সদস্য ছিল। সম্পূর্ণ গ্যাং দেখাশোনা করে রাখত। ভার্সিটির ক্লাস শেষ করে যখন বাসায় ফিরছিল নিজের গাড়িতে করে, তখনই ওয়াইস্টন গ্যাংয়ের সদস্য হামলা করে রাফসানের গাড়ির উপর। সেদিনের ঘটনার পরে রাফসানের কাছে সুরক্ষার্থে 2টো পিস্তল রাখত সবসময়। রাফসানের গাড়ির চারপাশে দাঁড়িয়ে বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলে রাফসানের গাড়িটা। একটা সিটের আড়ালে লুকিয়েছিল রাফসান। ওয়াইস্টন গ্যাংয়ের যখন গোলাগুলি শেষ হয়, তখন বের হয় রাফসান। 2 হাতে 2টি 9mm নিয়ে 12টা ফায়ারে 7 জন রাস্তার মাঝে শুয়ে আছে। ওদের লিডার সামনের গাড়িতে পালাতে ব্যস্ত। গাড়িটা টার্ন নেওয়ার সময় অপর পাশ থেকে দ্রুতগামী আরেকটি গাড়ির সংঘর্ষে ওর মৃত্যু হয়। সবকিছু দেখছিল ব্ল্যাক ড্রাগনের লিডার দূর সমুদ্রের মাঝ থেকে দূরবীন দিয়ে। দিনে 24 ঘন্টায় নজরদারিতে থাকে রাফসান। ব্ল্যাক ড্রাগনের আলাদা একটা নিয়ম ছিল, যা রাফসানের মাঝেই দেখতে পায় অ্যান্থনি। ব্ল্যাক ড্রাগনের ক্রিয়েটিভ এবং লিডারও বটে। সে রাফসানের মাঝে অদম্য সাহসের একটি অগ্নিগৃহ দেখতে পায়। ওর সামনে যেই আসবে সেই ধ্বংস হয়ে যাবে। রাফসানের কাছে অ্যান্থনির কিছু কাজ করানোর আছে এবং ও ভাবছে আদিলের জায়গাটা রাফসানকেই দেবে। স্থানটাতে রাফসানকেই মানাবে। রাফসানের কাছে অ্যান্থনির কিছু কাজ করানোর আছে এবং ও ভাবছে আদিলের জায়গাটা রাফসানকেই দেবে। স্থানটাতে রাফসানকেই মানাবে। অ্যান্থনি রাফসানের সুরক্ষার জন্য কিছু সদস্য রাফসানের গার্ডের জন্য পাঠিয়ে দেয়। রাফসানকে যে কোনো মূল্যেই দরকার ওর গ্যাংয়ে। অ্যান্থনি নিজেকে রাফসানের মাঝে দেখে। ওর কাছে মনে হয় না, ভয় হয় একজন সাধারণ মানুষও কখনো একটা পারমাণবিক বোমায় পরিণত হতে পারে। সেটার আগেই তাকে হাত করতে হবে। অ্যান্থনির পাঠানো গার্ডগুলো রাফসানকে দূর থেকে ফলো করছে। রাফসান বাসায় পৌঁছে দেখে বাসার সামনে আশিক দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। রাফসান বুঝতে পারে না ওর এমন আচরণের কারণ। গাড়ি তো রাস্তাতেই নষ্ট হয়েছে। একটা ট্যাক্সি করে বাসায় ফিরছিল রাফসান। রাফসানকে দেখতেই ওকে নিয়ে রুমের মধ্যে চলে গেল আশিক। কিরে আশিক, তুই এমনভাবে এখানে, ব্যাপার কি? বলিস না, পুরো অস্ট্রেলিয়ান মাফিয়া তোর খোঁজে, তোর ছবি নিয়ে ঘুরছে সবাই। অনেকটা অবাক হয়ে রাফসান বলল, মানে আমাকে কেন? আমি কি করলাম? আর তুই বা জানলি কিভাবে?
আস্তে আস্তে প্রশ্ন কর, এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দেব? ওকে, তাহলে বল কেন আমাকে খুঁজতেছে তারা? আমি বা কি করলাম? আদিলের মার্ডার। আদিলের পাওয়ার সম্পর্কে তোর ধারণা নেই। 18টা গ্যাংয়ের গোপন ক্রিয়েটিভ ছিল আদিল। সবাই খুঁজছিল অ্যান্থনিকে খুন করে পুরো ইন্টারন্যাশনাল মাফিয়া রাজ করার। কিন্তু তুই তো আদিলকে খুন করে দিলি, তাই ওরা তোকে খুঁজছে পাগলের মতো। তাহলে ব্ল্যাক ড্রাগন? সেটা জানি না, তবে আজ পর্যন্ত অ্যান্থনিকে কেউ দেখেনি। ব্ল্যাক ড্রাগন অ্যান্থনির কথা মতোই চলে। তবে একটাই কথা, তবে এইটা মাথায় আসছে না, অ্যান্থনি কেন তোর উপর এখনো অ্যাকশন নিল না কেন? আরে ভাই, তুই কি চাস আমার অকালে মৃত্যু? ছি ছি, কি বলিস সব কথা? তাহলে বদদোয়া করিস কেন? জানিস না অ্যান্টি হামলা করলে আমার শরীরের মাংস এক টুকরো পাবি না তোরা কবর দেওয়ার জন্য। সরি ভাই। এখন বল, তুই এসব জানলি কি করে? বিয়ার বাড়ি রাতে পার্টি থেকে একজনের পকেট থেকে একটা ফোন পড়ে গিয়েছিল, আর সেটাতেই তথ্যগুলো ছিল। আবে পাগল, শালা তুই আমারও মারবি? মোবাইল কি তোর সাথে আছে? এই যে। ফোনটা রুমের মধ্যে রেখেই আশিককে নিয়েই পিছনের দরজা থেকে বাহির হয়ে গাড়ি নিয়ে দূরে গিয়ে দাঁড়ালো রাফসান। হঠাৎ করেই বুম, একটা মিসাইল রাফসানের বাসাটা তছনছ করে দিয়ে গেল। বিশাল ধামাকা। আশিক হাঁ করে তাকিয়ে আছে রাফসানের বাসার দিকে। সমস্ত বাসাটা মাটির সাথে মিশে গেছে। দেখ, তোর বোকামির জন্য আমার আশ্রয়টাও গেল। সরি দোস্ত। ইস ওকে, চল এখন হোটেলে উঠতে হবে। হোটেলে উঠলে প্রবলেম হতে পারে, চল বাবার গেস্ট হাউসে, সেখানে সব ব্যবস্থা করা আছে। কেউ জানতে পারবে না তো? দ্বিতীয়বার কি আর বোকামি হয় বল? ওকে চল। থ্যাংক ইউ গাইস আমাদের সাথে থাকার জন্য। আপনাদের পছন্দের ভালোবাসার গল্পগুলো পাচ্ছেন আমাদের চ্যানেলে, সো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো আমাদের সাথে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার চাই। আর হ্যাঁ, খুবই তাড়াতাড়ি নেক্সট সিজন আসতে চলছে। ধন্যবাদ।